এসআইআর বৈধ জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। এসআইআর অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের সাংবিধানিক আবশ্যকতাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সংবিধানের ৩২৪ ধারা অনুযায়ী এসআইআর করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। আজকে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন এবার দেখুন। আজকে সুপ্রিম কোর্টে যে জাজমেন্টটা হয়েছে সেটা কিন্তু শুধু বিহার কেসের জন্য। বিহার কেসে যেগুলো প্রসিডিউরাল ইররেগুলারিটি বা ইলিগ্যালিটির কথা বলেছে সেগুলো সুপ্রিম কোর্ট বলেছে না, প্রসিডিউরাল যা সেফগার্ড আছে সেই সেফগার্ডটা ঠিক আছে। কিন্তু এই কেসে যেটা সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা বলেছে যে যদি কারোর নাম নন সিটিজেন হিসেবে ডিলিট হয় তাহলে ইলেকশন কমিশনের কোনো এখতিয়ার নেই তা সে সিটিজেন কি নন সিটিজেন বলার। সেই সমস্ত কেসগুলোকে 4 সপ্তাহের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আন্ডার দ্য সিটিজেনশিপ অ্যাক্ট যেটা রয়েছে সেখানে প্লেস করতে হবে এবং তারা নোটিশ দিয়ে হিয়ারিং দেবে। হিয়ারিং দেওয়ার পরে যদি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি মনে করে এটা সিটিজেন তাহলে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সেই নামটা আবার ভোটার লিস্টে ইনক্লুড করতে হবে। এই যে এদের কেন্দ্রীয় সরকারের যে ডিমান্ড বা বিভিন্ন বাংলাতেও যেটা বলছে যে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা নন সিটিজেন, অতএব তাদেরকে ঘুষপেটিয়া বলছে, সেটা সুপ্রিম কোর্ট উড়িয়ে দিয়েছে। সরাসরি আরো বিস্তারিত জানবো দিল্লি থেকে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, এসআইআর এর বৈধতা নিয়ে আজকে যে শুনানি হলো তাতে সর্বোচ্চ আদালতের কি পর্যবেক্ষণ? দেখো, পর্যবেক্ষণ কুসুমিতা, আজকে তো জাজমেন্ট এসছে। হিয়ারিং কমপ্লিট হয়ে গেছিল 29শে জানুয়ারি, যেদিন সব পক্ষেরই বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট অর্ডার রিজার্ভ করেছিল। এটা একটু যদি আমরা ব্যাকে দেখি, সেটা হলো যখন বিহারের জন্য নোটিফিকেশন ইস্যু করেছিল ইলেকশন কমিশনকে, বিহার এসআইআর তারা করবেন এবং সেটাইতেই তারা বলেছিলেন যে এরপরে বিহারের পর দেশ জুড়ে সব রাজ্যেই এসআইআর করার পরিকল্পনা রয়েছে ইলেকশন কমিশনের। সেই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বিভিন্ন রাজনৈতিক দল এসেছিল, যার মধ্যে টিএমসি থেকে সাংসদরা এসেছিলেন, কংগ্রেস ছিল, সিপিএম ছিল, আরজেডি ছিল এবং অন্যান্য দলের তরফ থেকেও পিটিশন ফাইল করা হয়েছিল বিহারে যে এসআইআর হচ্ছিল তার বিরুদ্ধে এবং দেশ জুড়ে যে পরিকল্পনা রয়েছে সেটাকেও চ্যালেঞ্জ করা হয়েছিল। অসাংবিধানিক বলা হয়েছিল, এরম পাওয়ার ইলেকশন কমিশনের কাছে নেই, সিটিজেনশিপ যাচাই করার পাওয়ার নেই, সেটাও বলা হয়েছিল। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিল সেটাতে দেখা যাচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট যে অভিযোগগুলো উঠেছিল বা যে প্রশ্ন রেখেছিলেন বিরোধীরা, পয়েন্ট বাই পয়েন্ট খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 4টে পয়েন্ট যদি সবথেকে বড় আমরা দেখি, ফার্স্ট পয়েন্ট ছিল এসআইআর ইলেকশন কমিশন করাতে পারে কি পারে না। সেটাতে সুপ্রিম কোর্ট বলেছে কি এসআইআর করার ইখতিয়ার রয়েছে সুপ্রিম কোর্টের কাছে এবং তারা এই ধরনের একটা বড় মাপের যে প্রসেস সেটা অ্যাডপ্ট করার জন্য যা যা পদক্ষেপ তারা নিয়েছেন সেটা সঠিকভাবে নিয়েছেন, সেটাও সুপ্রিম কোর্ট বলেছে। তার সঙ্গে সঙ্গে ডকুমেন্টসগুলো নিয়ে আসছিল। সুপ্রিম কোর্ট আজকে বলেছে কি প্রথমে 11টা ডকুমেন্ট তারা দিয়েছিলেন বিহারের জন্য, পরে আধারকে লিঙ্ক করা হয়েছিল যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল। সেক্ষেত্রে কী কী ডকুমেন্ট তারা নেবেন সেটাও ইখতিয়ার রয়েছে ইলেকশন কমিশনে। একজনকে ভোটার লিস্টে রাখবেন কি রাখবেন না, কীভাবে রাখবেন সেটা ইলেকশন কমিশনের সিদ্ধান্ত নেবে, সেটা তাদের ইখতিয়ারের মধ্যে পড়ে, সেটাও সুপ্রিম কোর্ট বলেছে। সবথেকে বড় প্রশ্ন ছিল যখন সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন বলেছিল কি শুধুমাত্র সিটিজেনরাই ভোটার হতে পারেন, তখন প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা বিশেষ করে কি সিটিজেনশিপ যাচাই করার ইখতিয়ার ইলেকশন কমিশনের নেই, তারা ঠিক করতে পারেন নাকি কে সিটিজেন নয়। সেটার জন্য নির্দিষ্ট মন্ত্রক রয়েছে, বিদেশ মন্ত্রক রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে, তারা ঠিক করেন কি সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী কে সিটিজেন হবেন না। কিন্তু ইলেকশন কমিশন আজকে বলেছে, ইলেকশন কমিশনের পক্ষে রায় দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে কি ভোটার লিস্টে রাখার জন্য একজন সিটিজেন রয়েছেন কিনা সেটা ইলেকশন কমিশন করতে পারে। অর্থাৎ ইলেকটোরাল রোল শুধুমাত্র ভোটার রাখার জন্য, ভোটার রাখবে না ভোটার ডিলিট করবে, সেটার জন্য সুপ্রিম কোর্টের কাছে যে আবেদন রেখেছিল ইলেকশন কমিশন সেটাকে গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশন এইটা করতে পারে কে ভোটার থাকবেন কে থাকবেন না, সেই মাপে সিটিজেনশিপ তারা করতে পারে। তবে হ্যাঁ, সুপ্রিম কোর্ট আজকে বলেছে কি যাদের নাম ধরো ইলেকশন লিস্টে এই জন্য বাদ চলে গেছে কি তারা সিটিজেন নন, সেক্ষেত্রে সেই নামের তালিকাগুলো সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ খুব সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রক বা বিদেশ মন্ত্রকের কাছে পাঠাবে ইলেকশন কমিশন 4 সপ্তাহের মধ্যে এবং সেই নামের উপর ফাইনাল সিদ্ধান্ত অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিগুলো নেবে। অর্থাৎ ভারত সরকারকে নিতে হবে যাদেরকে ইতিমধ্যেই সিটিজেন না থাকার জন্য ডিলিট করে দেওয়া হয়েছে ভোটার লিস্টে, সেই নামের তালিকা ইলেকশন কমিশন
পাঠিয়ে দেবে সংশ্লিষ্ট দপ্তরের কাছে এবং সেই দপ্তর সিদ্ধান্ত নেবে আগামী লোকসভা বা বিধানসভা ইলেকশনের আগে কি তাদেরকে নাম ইনক্লুড করা হবে কি হবে না। সেটা একটা বড় পার্থক্য রেখেছে সুপ্রিম কোর্ট আজকে অর্ডারের মধ্যে। তবে বলা যেতে পারে যেই যুক্তিগুলো সুপ্রিম কোর্টের কাছে রেখেছিল ইলেকশন কমিশন সেটাকে অ্যাকসেপ্ট করেছে সুপ্রিম কোর্ট, এবং যেই যুক্তিগুলো বিশেষ করে অভিযোগ হিসাবে করা হচ্ছিল বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে সেটাকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যেহেতু এসআইআরকেই বৈধ রেখেছে সুপ্রিম কোর্ট, তারপরে যে এসআইআরগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে হলো, অন্যান্য রাজ্যগুলোতে ইতিমধ্যে স্টার্ট হয়েছে, সেসব এসআইআর বৈধ রয়েছে সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। এবং অবশ্যই অর্ডার আসার পর আমরা দেখতে পাচ্ছি জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনের তরফ থেকে স্বাগত জানিয়েছেন। ইলেকশন কমিশন মনে করছে কি তাদের এটা জয়, এবং যে প্রসেসটা অ্যাডপ্ট করা হয়েছিল সেটাকেও ইলেকশন কমিশনের পক্ষে গেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে কি এত বড় মাপের একটা এক্সারসাইজ, সেটার জন্য কি প্রসেস হবে, কোন কোন ডকুমেন্ট নেওয়া হবে, সেটার জন্য পুরোপুরি ইলেকশন কমিশনের কাছে এখতিয়ার রয়েছে। তারা কিভাবে সেটাকে করবেন সেটা তাদের উপরই ছেড়ে দিতে হবে এবং তাদের সিদ্ধান্তকে মেনে নিতে হবে, সেটাও সুপ্রিম কোর্ট আজকে বলেছে ইলেকশন কমিশনের পক্ষে রায় দিতে গিয়ে। শুধুমাত্র সিটিজেনশিপ নিয়ে যে সবথেকে বড় প্রশ্ন ছিল, সেটা সিটিজেনশিপ না থাকার জন্য যদি ইলেকশন কমিশন মনে করে কি তারা সিটিজেন নন, তাদেরকে ভোটার লিস্টে তার নাম ডিলিট করতে পারেন, এটা বলেছে সুপ্রিম কোর্ট। তবে শুধুমাত্র ভোটার লিস্ট থেকে তারা বাদ যাবেন, অন্যান্য সুবিধা পাবেন কি না বা তাদের ক্ষেত্রে কি হবে, পদক্ষেপ নেওয়া হবে, সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি রয়েছে। সেই নামের তালিকায় যাদেরকে ইলেকশন কমিশন মনে করছে কি তারা সিটিজেন নন তবে ভোটার লিস্টে ছিলেন, তাদের নাম বাদ চলে গেছে, তাদের জন্য কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে কি সেই নামের তালিকা 4 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন জানিয়ে দেবে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে, এবং সেই অথরিটি আগামী লোকসভা বা বিধানসভা ইলেকশনের আগে সেই নামগুলোকে নিয়ে সিদ্ধান্ত নেবেন। বিজেন্দ্র, ধন্যবাদ। স্বরাষ্ট্র দফতরের তরফে আটক বিদেশি নাগরিক বা ডিপোর্টেশনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। মালদার পর মুর্শিদাবাদেও তৈরি করা হলো হোল্ডিং সেন্টার। ইতিমধ্যেই সেখানে রাখা হয়েছে 5 জন বাংলাদেশি নাগরিককে। অনুপ্রবেশ আটকাতে এবং অনুপ্রবেশকারীদের হঠাতে অল আউট অ্যাকশনে নেমেছে বিজেপি সরকার। প্ল্যান 3D, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। একে দামাদ হয় এ লোক। জলদি জলদি ভাগো, জলদি জলদি ভাগো, নেই তো जो करना है सरकार करेगा। ইতিমধ্যেই স্বরাষ্ট্র দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আটক বিদেশি নাগরিক বা ডিপোর্টেশনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বিদেশি নাগরিকদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করতে। সোমবার মালদার ছবি সামনে এসেছিল, আর মঙ্গলবার মুর্শিদাবাদেও তৈরি করা হলো হোল্ডিং সেন্টার। লালগোলায় খোলা এই হোল্ডিং সেন্টারে ইতিমধ্যে রাখা হয়েছে 5 জন বাংলাদেশি নাগরিককে। লালগোলা থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে পদ্মা ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটির ভবন। এই বিল্ডিংয়ের 3 তলায় তৈরি করা হয়েছে হোল্ডিং সেন্টার। ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তারও। আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফের যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোশ্যাল মিডিয়া লেখেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে জনবিন্যাসের অস্বাভাবিক পরিবর্তন যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য 2025-এর 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উচ্চ স্তরের কমিটির ঘোষণা করেছিলেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সরকার এই কমিটি গঠন করেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে থাকছেন জনগণনা কমিশনার, অবসরপ্রাপ্ত আইএস দুর্গাশঙ্কর মিশ্র, অবসরপ্রাপ্ত আইপিএস বালাজি শ্রীবাস্তব এবং ডক্টর শমিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স বিভাগের জয়েন্ট সেক্রেটারি এই কমিটি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। রাজীব চৌধুরী, আশাবুল হোসেন, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।